নর্মদে হর। আজ বলবো 13ই মার্চ তারিখের গল্প। তো খুব ভোরে স্নান বাথরুম সেরে পূজা পাঠ সেরে খুব সুন্দর সেই স্থান মনোকামনেশ্বর মহাদেব, ওখান থেকে বেরোলাম। তো বেরিয়ে এবার রাস্তা প্রথম দিকে খানিকটা ঝাড়ি জঙ্গল পথ, তারপরে নর্মদা মায়ের তীর দিয়েই গেছে এই রাস্তাটা, কাঁচা পাকা রাস্তা। তারপরে সেই রাস্তা ধরে আনুমানিক 5 কিলোমিটার হাঁটতে হলো। তো একটু ধীরে ধীরেই হাঁটলাম। তো আমাদের কল্পনা মা আমার সঙ্গে সমান তালেই রাস্তা চললেন। তো দুজনে হাঁটতে হাঁটতে প্রথমে গেলাম বেলসার, এটাও নদীর তীরে একদম। এখানে আছে অতি প্রাচীন শিব মন্দির, তো 5000 বছরের পুরানো, সেটাই হচ্ছে শুনলাম। তো মন্দিরের পাশে ঢোকার মুখে ডান দিকে একটা বড় বটগাছ আছে, আর সেখানে একটি যজ্ঞস্থলী আছে, আর ভিতরে সেই অতি প্রাচীন স্বয়ম্ভূলিঙ্গ, অপূর্ব সুন্দর। তো এতদিন তো খালি বাবা শিব ঠাকুরকে আমি স্তব পাঠ এবং প্রণাম, এই দুটোই পূজা করেছি। তো মানুষ পূজা বলা যায়। এখানে যে সাধু বাবা ছিলেন, তিনি দেখলাম আমাকে পাকড়াও করে ফেললেন। খুব ডেকে নিয়ে ওখানে বসালেন, মন্দিরের তীর্থ কথা বর্ণনা করলেন। তারপরে আমার হাতে প্রচুর ফুল এবং বেলপাতা তুলে দিলেন শিব ঠাকুরকে অর্পণ করার জন্য। আমার কপালে চন্দন বা বিভিন্ন যে বর্ণ ইত্যাদি শিব যোগীরা যেমনভাবে কপালে চন্দন তিলক ইত্যাদি করেন, সেরকমভাবে করে দিলেন। তারপরে আমি ভিতরে গিয়ে সেই সুন্দর শিব ঠাকুরের কাছে গিয়ে প্রাণ ভরে আমি এবং কল্পনা মা দুজনকেই দিয়েছিলেন, শিব ঠাকুরকে অর্পণ করলাম, মন্ত্র পাঠ করলাম। তারপর বেরিয়ে এসে সে পুরোহিতজিকে কিছু সামান্য দক্ষিণা দিয়ে তারপর ওখান থেকে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে আজকের দিনের সর্বশ্রেষ্ঠ যে পাওনা সেইটির কথা বলব। এইখানে আছে একদম নর্মদা তীরে বেশ উঁচু জায়গায়, সেখানে বরফানি বাবা। এই বরফানি বাবা কিন্তু নর্মদা খণ্ডের এক সিদ্ধ পুরুষ। তার অনেক বয়স, কেউ তো গল্প কথায় বলে এত বয়স, কিন্তু আমার ধারণা হলো 80-85 এরকম কাছাকাছি। কেউ বলে 100-150 বছর ভক্তরা বলেন। আর তিনি হচ্ছেন একজন ক্রিয়াযোগী, মানে এই যেমন নৌলি, কপালভাতি, দৌতি, তারপরে প্রাণায়াম, এরকম বিভিন্ন রকম আছে। তারপরে ক্ষুধা জয় করা, ইত্যাদি নানা রকম যোগ ব্যায়াম আছে যোগমার্গে। মহাবতার বাবাজি, তারা ছিলেন এই পথেরই পথিক। তো ওখানে দেখলাম মহাবতার বাবাজির ছবিও আছে, আর বরফানি বাবারও ছবি আছে। তো বরফানি বাবার সঙ্গে আমার প্রথম পরিচয় কিন্তু বদ্রীনাথে গিয়ে, মানে সেই বদ্রীনাথ মন্দিরে যখন লাইন দিয়েছি তখন ডান দিকে তার আশ্রম পড়েছিল। তো এই নানা জায়গাতেই তার আশ্রম, তার নাম শুনেছি, এবং তিনি পরিক্রমাকারীদের অত্যন্ত ভালোবাসেন। তো তার সঙ্গে দেখা করতে গেলাম, সে অতি বৃদ্ধ মানুষটি, তবে দেখতে এখনও বেশ সক্ষম। চলায় তার কোনো ক্লান্তি নেই। একসময় পরিব্রাজক ছিলেন, সারা ভারতবর্ষের কত মঠ মন্দির স্থান ঘুরেছেন, আর যেখানেই গেছেন সেখানকার স্থানীয় ভাষা রপ্ত করেছেন। এক অদ্ভুত গুণ। তিনি এই তার জীবনকালেই এই চলতেই 14টা ভাষা শিখে নিয়েছেন, যে ভাষাগুলোতে তিনি কথা বলতে পারেন। এমনকি দক্ষিণ ভারতের যে জটিল ভাষা, সেগুলোও তিনি কথা বলতে পারেন। তা আমি বাঙালি, তো উনি আমাকে দেখে বললেন যে দাঁড়াও আমার বাংলার এই কলকাতার বদমাশদের কিছু গল্প কাহিনী মনে পড়ে গেল। তো গল্পটা সংক্ষেপে বলি। কলকাতায় বড়বাজার এলাকাতে তাকে সাধারণ সাধু বাবারা যেমন হয় আপন মনে চলছেন, কোনো একটি জায়গায় যাবেন,
পথ চলতি লোকেরা তাকে পাগল ভেবেছে বা ভিনদেশি ভেবেছে, কোথা থেকে এসছে উত্ত্যক্ত করার জন্য পিছনে লেগেছে, বাড়ি কোথায়, অমুক তমুক। হ্যাঁ, তা সাধু বাবা দেখলেন আরে এরা তো এ তো সোজা কথার লোক না। তো প্রথমে তো হিন্দি টিন্দি বলছিলেন, তারপরে সোজা বাংলা ভাষায় কাঁচা খিস্তি যাকে বলে, হ্যাঁ সেইটা একটা দিয়ে দিলেন। আরে এসে কি তেইছে, আমি কে জানিস, আমি তোদের অমুক অমুক অমুক, এমন বাংলা বলেছেন না, তারা বুঝে গেছে আরে বাবা এ তো খোদ কলকাতারও। যাই হোক, সেই মজার কাহিনী বললেন আর খুব হাসলেন। হ্যাঁ, কথা প্রসঙ্গে অনেক সুন্দর সুন্দর গল্প হলো। তিনি খুব মিষ্টভাষী এবং সদালাপী। তো কথায় কথায় লালন ফকিরের গানের কথা উঠলো, বাংলার বিভিন্ন লোকসঙ্গীতের কথা উঠলো। তা আমি ওনাকে এই লালন ফকিরেরই একটি সুন্দর সঙ্গীত শুনিয়েছিলাম। তো খুব প্রাণ দিয়ে গিয়েছিলাম এবং আমি গান গেয়ে তাকে গান শুনিয়ে খুব আনন্দ পেয়েছিলাম। তো ওখান থেকে চলে আসব, উনি বললেন বাবা হ্যাঁ এই আশ্রম সমস্ত কিছু, হ্যাঁ এ তো তোমাদের জন্যই বাবা, পরিক্রমাকারীদের জন্য। হ্যাঁ, তো তোমার কি চাই, হ্যাঁ সেটুকু খালি বলো, আর এখান থেকে প্রসাদ না নিয়ে যাবে না। তো বালভোগ নিয়েছিলাম ওখানে, নিয়ে ওর পাশেই মন্দিরের পাশে চন্দ্রেশ্বর মহাদেব মন্দির, উঁচু জায়গায়, সেও অনেক প্রাচীন। সেখানে একটি মিশ্র ধাতুর ঘণ্টা আছে, অতি সুন্দর। কেউ কেউ বললেন আমাকে যে এটি নাকি 16 মণ ওজন। যাই হোক, খুব ভারী ঠিকই, কত মনে কত সাইজ হয় সে তো আমি বলতে পারবো না। হ্যাঁ, তো খুব লোহার বিম করে খুব শক্ত করে তখন ঝলানো। তো বাজালাম প্রথমে একবার, আরেকবার বাজালাম, সে ঢং শব্দটা, সে অদ্ভুত একটা, মানে খুব জোরে আপনি বাজাতে পারবেন না, এত ভারী ঘণ্টা। তো সে একটা মিষ্টি ধ্বনি কতক্ষণ ধরে যে চললো, বলে হ্যাঁ মা তো এই ধ্বনিতেই মুগ্ধ হবেন। তো পাশেই মা নিচে বয়ে যাচ্ছে, অনেক নিচে, হ্যাঁ রোদ পড়ে একদম ঝকমক ঝকমক করছে জল। যাই হোক, এই সুন্দর স্থানটি এই দুটো পবিত্র জায়গায় কাছাকাছি আছে। হ্যাঁ, দেখে আবার এগিয়ে চললাম। এবার গন্তব্য হচ্ছে দিকে যাব, মাঝপথে খেড়িঘাট মনে পড়েছে। তো খেড়িঘাটে ওখানেও অনেক আশ্রম। তো সকাল থেকে খেড়িঘাট পর্যন্ত প্রায় 12-13 কিলোমিটার রাস্তা হাঁটা হয়ে গেছে। আর এত সব সিদ্ধ পুরুষদের সঙ্গে দর্শন করছি, একটা মানসিক ধকল তো আছে, আর শারীরিক ধকল আছে, খিদেও পেয়ে গেছে ইতিমধ্যে প্রচণ্ড, আর দুপুরে গনগনে রোদ। তা বেশ কয়েকটা আশ্রম, মানে প্রচুর মন্দির সেখানে খেড়িঘাটের ওখানে। তো নদীর তীরে আর গেলাম না, ওইখানে আশ্রম ছিল যেখানে পরিক্রমাকারীরা থাকতে পারত। তো উপরে ডাঙায় দেখলাম অনেক অসংখ্য মন্দির, বিশাল বিশাল, কেউই আশ্রয় দিল না। হ্যাঁ, তারা পরিক্রমাকারীকে আদৌ পছন্দ করে না, কারণ সেই আশ্রমগুলো মন্দিরগুলো বহু অর্থ ব্যয় করে নির্মিত, এবং বিত্তশালী লোকেরা সেখানে ওই খানিকটা এসে কটা দিন মন্দিরে আশ্রমে কাটিয়ে গেলাম, এরকম টাইপের। সাধারণ পরিক্রমাকারী বা সাধারণ যাদের অর্থবিত্ত নেই সেসব লোককে ওরা বিশেষ পাত্তা দেয় না। অনেক জায়গায় দেখলাম পাহারাদার বসানো আছে। যাই হোক, মনটা খুব দমে গেল, আর খিদেও পেয়েছি খুব, কোথায় যাব। তা ওখানে শুনলাম ওখান থেকে বড়বাহ আরও প্রায় 4-5 কিলোমিটার রাস্তা, বড়বাহ নাগেশ্বর মন্দির, সুন্দর জায়গা। তো যাই হোক, ওখানে একটু ওই লস্যি খেলাম, কল্পনা মাই বললেন যে একটু লস্যি খাও। এইবার দুজনে লস্যি খেয়ে, কিন্তু এই প্রচণ্ড গরমে এই ক্লান্তিতে আমার কিন্তু জ্বর এসে গেছিলো তখন। তা কল্পনা মাকে জানতে দিইনি, একটু এগিয়ে গেলাম, গিয়ে চলতে চলতে 1 কিলোমিটার মতো গিয়ে আর পারছি না। তো বাঁ পাশে একটা অনেকটা পোড়ো মন্দির টাইপের, পোড়ো নয়, যাতায়াত আছে, কিন্তু অপরিচ্ছন্ন, চারিদিকে নোংরা এলোমেলো হয়ে আছে। সে মন্দিরের ছায় নর্মদা মা আছেন, শিব ঠাকুর আছেন, আর শক্তি আছে। তো সেইখানে সেই নির্জন মন্দিরে ওইখানে আসন পেতে আমি 1 প্যাকেট বিস্কুট মাত্র খিদের জ্বালায় খেলাম, আর জ্বরের ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। তারপরে খানিকক্ষণ বাদে খিদের জ্বালায় ফের উঠে পড়েছি, তখন শরীরটা একটু ভালো লাগছে। 3 ঘন্টার মতো ওখানে ছিলাম। তারপরে কিছু নামকিন ছিল 1 প্যাকেট ছোট,
সেইটুকু খেলাম, তাও খিদে। তো মনে মনে মাকে বলছি, মা জ্বরটা তো ভালো করে দাও, নইলে চলবো কীভাবে। যাই হোক, খানিকক্ষণ বাদে জ্বর ছেড়েও গেল। এবার পথে নামলাম, তখন কল্পনাকে বললাম যে মা এইখানে এতক্ষণ শুয়ে কাটালাম, হ্যাঁ তার একটাই কারণ, আমার খুব জ্বর এসেছিল, তোমাকে বলিনি। তো এইবার পথে নেমে একের পর এক বিভিন্ন ধরনের মানুষের সহযোগিতা সাহায্য পেতে থাকলাম। প্রথমেই একজন ডেকে নিয়ে চা খাওয়ালো, বিস্কুট চা ইত্যাদি। আর একটু এগোলাম, গিয়ে বড় বাহর কাছাকাছি আসতে 2-3 জন প্রায় জবরদস্তি, হ্যাঁ পাকড়াও করে ধরে আখের রস খাওয়ালো। তো আখের রস খেলাম। আর একটু এগিয়ে একটা দোকানে আরও কিছু জ্বরের ওষুধ, প্যারাসিটামল কিনবো বলে, তিনিও দাম নিলেন না, ওষুধ দিয়ে দিলেন। হ্যাঁ, কৃমির ওষুধ, প্যারাসিটামল এইসব। আরও এগিয়ে গেলাম, গিয়ে পৌঁছে গেলাম নাগেশ্বর মন্দির। তখনও বেলা আছে, হ্যাঁ ভালো, বেশ অনেকটাই বেলা আছে। তো মন্দিরের যেখানটা থাকার জায়গা ছিল, সেটা একটি প্রাইমারি স্কুলও চলে দিনের বেলা, ছোট 2টো ঘর, আর আশপাশে নোংরা ডাই, বাথরুম অপরিচ্ছন্ন, নোংরা, সকল সময় জল পড়ছে। তো সেখানে কেউ যেতে পারে না। যাই হোক, পাশের ঘরে ছিলাম, মশার উৎপাত, ফুল স্পিডে পাখা চালিয়ে। আর ওখানে সামুদায়িক যে বাথরুমটা ছিল অনেকটা দূরে, সেটা পরিচ্ছন্ন। তো সেইখানে গিয়েই স্নান ইত্যাদি সেরে মন্দির দর্শনে বেরোলাম। এখানে ছিল নাগেশ্বর মহাদেব, তার সেখানে নিচে নামতে হয় বেশ খানিকটা, জল একটা দিঘি মতো করা আছে, তার ভিতরে প্রচুর বড় বড় মাছ, রঙিন মাছ, বিশাল বড় বড়, তাদের অনেকে খাবার দিচ্ছে। তো লেখা রয়েছে ফটো তোলা একদম নিষেধ। তো পুরোহিত বাবা তখন সাজাচ্ছিলেন, তাকে জিজ্ঞেস করলাম, বাবা ফটো তোলা নিষেধ, আমি পরিক্রমাকারী, আমি কি ফটো দিতে পারবো? তাহলে নিশ্চয়ই পারবেন, কেন পারবেন না? তাহলে এই যে লেখা রয়েছে ফটো তুলবেন না, বলে ও তো সব এই পাড়ার ছেলেগুলো আসে সব সেলফি তোলার জন্য মহাদেবের। আরে বাবা, মহাদেবের সঙ্গে সেলফি তুলবি, তোরা কি মহাদেবের বন্ধু? তাই সোজা কথায় সোজা উত্তরটা তিনি এত সুন্দর দিলেন। এই মন্দিরের উপরে আছে অষ্টভুজ গোপাল মূর্তি, সেখানে ভক্তিমতী মায়েরা সব জড়ো হয়েছেন, ভারী সুন্দর সাজানো সেই মূর্তি। এও নাকি 300 বছরের প্রাচীন। আর এই নাগেশ্বর মন্দির 500 বছরের প্রাচীন, তবে ঝকঝক করছে একদম। তো এখানে আশপাশে আরও একটা দত্ত ভগবান মন্দির আছে। সন্ধেবেলা সেখান থেকে সকালের জন্য বালভোগ আগাম সেই মন্দিরের পুরোহিত ডেকে ডেকে সবাইকে দিলেন। রাত্রিবেলা এই আমরা ওখানে প্রায় 10-12 জন জড়ো হয়েছিলাম, সকলে রাস্তার ধারেই একটা উঁচু চাতালে বসে সকলে রাত্রের প্রসাদ নিলাম ইত্যাদি, সুন্দর। তো এই বড়বাহ কিন্তু খুব বড় শহর, এবং এখান থেকেই জয়ন্তী মাতা জঙ্গল, গভীর জঙ্গল, হ্যাঁ আগামীকাল যাব, হ্যাঁ পরের দিন যাব। তো এই গভীর জঙ্গল, পাহাড় পথ এই বড়বাহ থেকেই শুরু। তো এই বড়বাহই হচ্ছে দীর্ঘদিন, এরপরে আর কোনো লোকালয় পাবো না, ভালো ভালো থাকার বা ভালো কেনাকাটার কোনো কিছু পাবো না। এই শেষ জায়গা বড়বাহ, ভারী সুন্দর লোকজনের আপ্যায়ন, তাদের কথাবার্তার ভঙ্গি, সহযোগিতা ইত্যাদি। শুধু থাকার জায়গাটি খুব ভালো ছিল না, তাতে আর আমার কি আসে যায়, মায়ের দয়া তো পেলাম সারাদিন ভরপুর। যাই হোক, সেসব কাহিনী গল্প সাথে সাথে ভিডিওগুলো আপনারা সব দেখবেন। নর্মদে হর। নর্মদে হর। আজ অপূর্ব একটি সকাল, 13ই মার্চ। কালকে সন্ধ্যেবেলা নর্মদা মায়ের তীরে এই মনোকামনেশ্বর মহাদেব মন্দির, এখানে এসেছিলাম। এখানে সুন্দরভাবে রাত্রি যাপন করেছি। ভজন খুব সুন্দর হয়েছিল সন্ধ্যেবেলা। ভগবান শিব শঙ্করের, ভগবান শ্রীরামচন্দ্রের আরতি পূজন। আর সকালে উঠে এখন এই মায়ের দর্শন নিয়ে এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্য। প্রথমে আমাদের বিমলেশ্বর মহাদেব,
তারপরে সেখান থেকে বড়বাহ তীর্থ এবং বড়বাহ তীর্থ হয়ে চবনমুনি আশ্রম। তো লম্বা পরিকল্পনা। সাথে আমার সাথে সেই মা আছেন এখনও মহারাষ্ট্রের, তিনিও সমান তারে চলছেন মায়ের পথে এগিয়ে। তো এখানে সাধু বাবার দেখানো পাকদণ্ডী পথে এগিয়ে চললাম। সাধু বাবার এই আশ্রমটি খুবই সুন্দর, আর উপরে শিবলিঙ্গের আকৃতির সুন্দর একটি ঘর তৈরি হয়েছে দেবী মায়ের পূজার জন্য। আপাতত এই পাকদণ্ডী পথ ধরেই এগিয়ে যাব। নর্মদে হর। কাল রাতে এই শিব মন্দিরে যখন শিব পূজা করছিলাম, শিব পূজা মানে মহিম্ন স্তব পাঠ করছিলাম, পাঠ করার পরে পরে আসন থেকে উঠে দেখি একটি বিষধর কালাজ সাপ সেখানে হাজির। শান্তভাবেই ছিল। তারপরে সাপটির কাছে গেলাম, পরিচিতি ভালো করে নির্ধারণ করার জন্য। দেখলাম ঠিকই যা অনুমান করেছিলাম, সে অতি ভয়ঙ্কর বিষধর কালাজ সাপ। তারপরে সাপটি ধীর গতিতে আস্তে 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 জঙ্গলের দিকে চলে গেল। তো জঙ্গল পথে মায়ের তীর দিয়ে বহু বিষধর প্রাণী আছে। সাধারণভাবে এরা কোনো তীর্থ পর্যটকের বা মায়ের পরিক্রমাকারীর কখনো ক্ষতি সাধন করে না। তাদের যা স্বভাব, খাদ্যের খোঁজে আসে, মাঝে মধ্যে মানুষের কাছাকাছিও চলে আসে, আবার নিজের গন্তব্যে ফিরে যায়। তাদের কেউ আঘাতও করে না। যাই হোক, একটি নতুন অভিজ্ঞতাও হলো। নর্মদে হর। নর্মদে হর। আপাতত চলেছি সেমলাদা, এই রাস্তা হ্যাঁ না, হ্যাঁ, সেমলাদা গ্রামের মধ্যে দিয়ে। তো গ্রামের মধ্যে এখন মানুষজন, পশু পাখি, জীবজন্তু সব জেগে গেছে, সব যে যার নিত্যকর্মে রত। বেশ সুন্দর সকাল, তবে বেশ ঠান্ডা। দুপুরবেলার খরো রৌদ্রের তাপ সে তো প্রায় 40-45 ডিগ্রি পৌঁছে যায়, আর এখন মনে হয় 12 ডিগ্রির কাছাকাছি। তো দিন রাতের মধ্যে তাপমাত্রার ভয়ানক তফাৎ, যার জন্যে বলে আবহাওয়াটা চরম ভাবাপন্ন। নর্মদে হর। তো তাপমাত্রার এই চরম পার্থক্যের জন্যেই শীত এবং উষ্ণতা বোধ দুটো অত্যন্ত প্রখর হয়। জঙ্গলের কিনারা কিনারা দিয়েই এই প্রাচীন জনবসতি। নর্মদে হর। তো এসব জায়গা এখন মহেশ্বর বাঁধটি যদি পরিকল্পিত অবস্থায় আছে, কিন্তু এখনও চালু হয়নি। যদি চালু হয় তাহলে অনেক মানুষের অসুবিধার সৃষ্টি হবে। নর্মদে হর। তো সেই জন্যে সরকার হয়তো একটু পিছিয়ে আছে। আর বাঁধ যদি চালু হয় তাহলে এই অঞ্চলের এই মানুষজনের বেশ অসুবিধা হবে। এখান থেকে পুনর্বাসন সরকারের থেকে পরিকল্পিত হয়েছে। তো দেখুন, প্রকৃতি এবং মানুষের সহাবস্থান
জঙ্গলও আছে, আবার মেঠো পথও আছে, আবার মানুষজনও আছে। একটাই জিনিস নেই, হিংস্র পশু একসময় যে সব জায়গায় ছিল, তো সেই জিনিসগুলোই খালি নেই। বিষধর বস্তু, সাপ, বিছে, এসব তো আছেই। তবে সেসব মানুষকে সাধারণত কোনো ক্ষতি করে না। আপাতত এই ঝাড়ি পাকদণ্ডী পথেই এগিয়ে যেতে হবে। নর্মদে হার। নর্মদে হার। তো এইগুলো হলো ড্রিপ ইরিগেশন সিস্টেমে ক্ষেতে জল দেওয়ার যে পাম্প মেশিন আর টাইমার, এর মধ্যেই ওষুধপত্র, সার সমস্ত দিয়ে সবজি খেতে সরাসরি পাঠানো হয়। যেমন ওই একটি দূরে দেখা যাচ্ছে, প্রত্যেকটা খেতে এগুলো ব্যবহার করছে। ছোলা খেতে বিশেষ করে, তারপরে টমেটো খেতে, তরমুজ খেতে, তারপরে কলা বাগানে। তো এই ড্রিপ ইরিগেশন সিস্টেমটা এখানে এটা খুব বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার করছে। তার ফলে জলের অপচয় কম হচ্ছে, সার বা জৈব যে সমস্ত কীটনাশক সরাসরি গাছ পর্যন্ত নির্দিষ্ট মাত্রায় পৌঁছে যাচ্ছে, যার ফলে ফসলের এত বাড়বাড়ন্ত, সকলেরই সুবিধা। কোনো পতিত জমি বলে কিছু নেই। এই নর্মদা মায়ের তীরে যতটুকুনি এই ঝাড়ি বন জঙ্গল আছে, সেটুকু বাদ দিয়ে একটু সমান সপাট জমি মানেই এটা ফসলের ক্ষেত। এখনো আমরা মায়ের তীর দিয়েই চলেছি। বিমলেশ্বর মহাদেবের অনেক কাছাকাছিও এসে গেছে। আশা করি আর আধা ঘন্টার মধ্যে আমরা হয়তো পৌঁছে যাব নর্মদে হার। নর্মদে হার এখন প্রায় 8টা বাজতে যায়, না 8টা না, 7:30। তো এখন নর্মদা মায়ের তীর ধরে চলেছি। তো ওপারের জনপদ দেখা যাচ্ছে, মা এখানে অনেকটা নিচে, আর এখানকার ভূপ্রকৃতি ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে। আবার ধীরে ধীরে এরকম মাটির স্তূপ, একটু পার্বত্য ভূমি এইরকম দেখা যাচ্ছে। এই উপরে হালকা মাটি, কিন্তু নিচে জমাট পাথর, একদম রুক্ষ এলাকা। আর রাস্তার অবস্থাও একই রকম, সব পাথরের টুকরো পায়ের নিচে ফুটছে, জুতো ফুঁড়ে।
চলছি সকাল থেকে। আমাদের 5 কিলোমিটারের উপরে রাস্তা চলা হয়ে গেছে 7:30টার আগেই। আর মাত্র 1 কিলোমিটার দূরে পড়বে বিমলেশ্বর মহাদেব। তো বিমলেশ্বরে এখানে কিছুক্ষণ বিশ্রাম নেব, নিয়ে ইচ্ছা আছে 11টার মধ্যে বড়বাহু পর্যন্ত পৌঁছে যাব, কিন্তু সঠিক দূরত্ব জানা নেই। চলতে চলতে স্থির হয়ে যাবে কত দূর মা আজকের আমাদের জন্য রেখেছে রাস্তা। তো সুন্দর ভূপ্রকৃতি, উঁচু নিচু ভূমি, একদম ফাঁকা জনশূন্য, ভালো লাগছে। আর ছোট ছোট অসংখ্য পাখি আমাদের সাথে সাথে চলছে, গান শোনাচ্ছে। সর্বক্ষণই কিচমিচ কিচমিচ শব্দ। নর্মদে হার, এখন এসে গেলাম নর্মদা মায়ের তীরে, শ্রী বিমলেশ্বর ধাম মন্দির বেলসর। তো বাইরে এই যজ্ঞকুণ্ড, আর ভিতরে অপূর্ব দর্শন মহাদেব মন্দির। ভাইয়া श्री शिवाय नमः तुभ्यं श्री शिवाय नमः तुभ्यं श्री शिवाय नमः तुभ्यं श्री शिवाय नमः तुभ्यं मावलिनाथं जय हो ओंकार गिरव हरि श्री सोराटय सोमनाथं च श्री शिवेन्द्रं मल्लिकार्जुनं उज्जैन्य महाकालं ओंकारं मल्लेश्वरं कल्याय वेदनाथं च लगन्या विमानसरं तेतु वस्तिपुरावि मागे गोल कालिपावे नमवाणाताय द्वेषं तामते गोवितले हिमालय जुटे गानं शिवाय केतनानि নর্মদে হার, এই 5000 বছর পুরানো স্বয়ম্ভু শিবলিঙ্গ বিমলেশ্বর মহাদেব। এই পবিত্র স্থান দর্শন পূজা করার পর আগে এগোচ্ছি। আর এই নর্মদা মা নিচে অতি প্রাচীন ক্ষেত্র, অনেক সিদ্ধ সন্তদের আবাসস্থল এই মন্দির। তো ধীরে ধীরে আগে এগিয়ে যাই পথে। बाबा प्राचीन घंटा किस तरह इसका ऊपर? अच्छा तो अच्छा, तो इधर जाने का मार्ग कौन सा है? यही ऊपर आ जाओ। बाबा बैग ऊपर नहीं लेके जाएंगे, वहीं से चला जाएंगे ना, रास्ता तो उधर से है। बाबा का दर्शन लेंगे ना पहले। बाबा तो है लेकिन शिव जी दर्शन करेंगे। वो भी करेंगे, संत के दर्शन करके। हाँ। संत के दर्शन। अच्छा हाँ। अच्छा चलो आ जाओ। हाँ বরফানি বাবা আশ্রম, এই ক্রিয়াযোগের ক্রিয়াযোগী এখানে আছে। মহাযোগী বরফানি বাবা আর মহাযোগী মহাবতার বাবাজির ছবি।
माता जी बाथरूम की आ रहे हैं। बंगला में प्रवेश करेंगे, उससे पहले नहीं। क्या बंगला में प्रवेश करेंगे, उससे पहले नहीं। क्या নর্মদে হার এই হলো চন্দ্রেশ্বর মহাদেব মন্দির থেকে উপর থেকে নর্মদা মায়ের দৃশ্য। অতি প্রাচীন সব গঠন আছে এখানে বিভিন্ন। আর এই হলো চন্দ্রেশ্বর মন্দির এবং চন্দ্রেশ্বর মন্দিরের মধ্যে এই শিব ঠাকুর 11টি এখানে লিঙ্গ আছে, শিবলিঙ্গ, আর একটি বিশাল অতিকায় ঘণ্টা আছে। ভাই আ যাও জলদি। বিমলেশ্বর ধামের চন্দ্রেশ্বর মহাদেব মন্দির, এখানে 11টি লিঙ্গ আছে। আর স্থানটিতে একটি অতি বৃহৎ, এমনি তো শুনেছি নাকি ওজন 16 মণ, তো অত কিনা সেটা বলতে পারবো না, তবে অতি বৃহৎ একটি মিশ্রিত ধাতুর ঘণ্টা আছে। বিশালভাবে এখানে বিরাট লোহার স্তম্ভের সাহায্যে এই ঘণ্টাটি রাখা আছে। তো ঘণ্টাটি আরেকবার বাজিয়ে দিই। তো এখানে চন্দ্রেশ্বর শিবলিঙ্গের এখানে 11টি লিঙ্গ 11টি জ্যোতির্লিঙ্গের সমান। আর বিমলেশ্বর যিনি আছেন স্বয়ম্ভূলিঙ্গ, অতি 5000 বছরের প্রাচীন, সেটিকেও জ্যোতির্লিঙ্গ ধরে এটাকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্থানের সমান মর্যাদা সম্পন্ন বলা যায়। তো এই জায়গাটি একটি উঁচু অবস্থানে অবস্থিত, একদম নর্মদা মায়ের তীরে। এখন দর্শন হয়ে গেল ওই 11টি, আর এই একটি 12টি। তো 12টি এখানে চন্দ্রেশ্বর মহাদেব মন্দির, এটা পর্বতের চূড়ায় অবস্থিত। তো এখন এই স্থান দর্শন হয়ে গেল, এইবার আমরা পরিক্রমার পথে আগে এগোবো। তো পথটি তার আগে জেনে নিতে হবে। নর্মদা মায়ের কিনারায় দেখতে পাচ্ছি একটি অর্ধনির্মিত সেতু, সেতুটি এখনও তৈরির পথে। তো আগে যাওয়ার রাস্তা কোনটা সেটা শুনে নিতে হবে ভালো করে। আর নিচে হচ্ছে বরফানি বাবার আশ্রম, তিনিও অতি প্রাচীন মহাত্মা। তার কর্মক্ষেত্র বা যাকে বলে সাধুদের কর্মক্ষেত্র আর কি, তার জপ তপের স্থান। তো সে স্থানটি হলো মূলত বদ্রীনাথ ধাম। সেখানে বহু বছর তিনি গুহাতে কাটিয়েছেন শীতের দেশে। তো সেই প্রাচীন মহাত্মার দর্শন করলাম এখানে, বরফানি বাবা। তিনি সারা ভারত ঘুরেছেন, হ্যাঁ, তার মধ্যে যেমন 4 ধাম আছে, হ্যাঁ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্থান দর্শন করেছেন। আর ভারতবর্ষের যে 51-52টি যে সতীপীঠ আছে সবগুলোই তিনি পায়ে হেঁটে, সারা ভারতবর্ষ পায়ে হেঁটে তিনি পরিভ্রমণ করেছেন। শুধু তাই না, তিনি চলতে চলতে বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষা তিনি শিখেছেন। তিনি মোট 14টি ভাষায় কথা বলতে পারেন। তার মধ্যে তামিল, তেলুগু, মালায়ালাম ইত্যাদি যে কঠিন ভাষা, বাংলা, ওড়িয়া, সংস্কৃত তো তিনি জানেনই। এর সঙ্গে আদিবাসীদের সাঁওতালি ভাষা বা ভিলদের ভাষা এসবও তিনি জানেন। তো তার সঙ্গে তার দর্শন করলাম, তার ছবি নিলাম, তাকে গান শোনালাম, লালন ফকিরের একটি বাউল গান। আর তার সাথে সাথে অনেকক্ষণ তার সঙ্গে সৎসঙ্গ হলো। তিনি সৎপ্রসঙ্গ করলেন, আর বারবার করে থেকে যেতে বললেন, আপ্যায়ন করলেন।
বলে বাবা এই আশ্রম তো তোমাদের মতো পরিক্রমাকারীদের জন্যই। তো বাবাকে আশ্বস্ত করলাম যে আমরা এখানে সকালে বালভোগ ও চা ইত্যাদি সেবা নিয়েছি। তো অতি সুন্দর এই প্রাচীন স্থানে অনেকক্ষণ কাটালাম, খুবই ভালো লাগলো। তো এইবার যথারীতি নিয়ম অনুযায়ী আমাদের তো আগে এগোতেই হবে, সেই হিসাবে স্থান এখন ছেড়ে যাওয়ার সময় হয়েছে। নর্মদে হর। তো এই বরফানি বাবার পরিচয় লেখা, জয় বদ্রী ওং বিশাল স্বামী দিগম্বর গঙ্গা ভারতী বরফানি বাবা বদ্রিকা আশ্রম। তো বদ্রীনাথ ধাম যখন গিয়েছিলাম তখন বরফানি বাবার আশ্রম ওখানে দেখেছিলাম, ভিতরে যাওয়া হয়নি, তখন তো তার পরিচয় জানতাম না। তার দিব্য পরিচয় এখন জানলাম। তো তার সঙ্গে দর্শন করলাম, সৎপ্রসঙ্গ হলো, এই তার আশ্রম। আর এই জায়গাটি তপবনের মতো, খুবই সুন্দর। এগুলো হচ্ছে সাধন ভজন ধ্যান পূজনের স্থান। আর সেই পবিত্র জ্ঞান করে এই ঘরটিতে তিনি থাকেন, দিগম্বর স্বামী গঙ্গা ভারতী বরফানি বাবা। এখন এই স্থানটি ছেড়ে আমরা আগে এগিয়ে যাব। এই হলো বরফানি বাবার ঘরে যাওয়ার পথ। আর এখান থেকেই মা নর্মদা একদম কাছে, সুন্দরভাবে দর্শন করা যায়। তো বরফানি বাবা আশ্রম থেকে বেরিয়ে এই আশ্রমের ছোট সিঁড়ি বেয়ে এখন আমরা মায়ের তীরে এলাম। এখন আগে সামনের রাস্তা, এই মায়ের তীর ধরে আমাদের এগুতে হবে। নর্মদে ভরপুর দৃশ্য মায়ের। नीचे जाना, ऊपर से निकलना, ऊपर से निकल बस। ऊपर से निकलना है शायद, पता नहीं कौन सा, यही है शायद। আর এই রাস্তাটি তো গেছে মায়ের স্নানঘাট। তো এইটাই রাস্তা, নর্মদে হর। হর পিছনে যে বিমলেশ্বর মন্দির হয়ে আসলাম, এই বিমলেশ্বর মন্দির থেকে ওঙ্কারেশ্বর পর্যন্ত ওই ক্ষেত্রটি প্রকৃত অর্থেই দেবভূমি। এর খুব অল্প অল্প দূরত্বেই অসংখ্য সব মঠ মন্দির, প্রাচীন সমস্ত কিছু আছে। জলের মধ্যেও অসংখ্য মন্দিরের ধ্বংসাবশেষ আছে নর্মদা মায়ের গণ্ডে। যেমন এখানে অবিনাশী অখণ্ড দ্বীপ, লক্ষ্মণানন্দ ধাম আশ্রম, গ্রাম কাঠগড়া। তো এই একটি আশ্রম, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে। তো এই সামান্য 2-5 কদম দূরে দূরেই সব বিশাল বিশাল সব আশ্রম। এই জায়গাটাতে একটা তাঁবু দেখতে পাচ্ছি। তাঁবুটা কিসের কি জানি, মনে হয় কোনো অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছিল, তাই হবে। আর এখানে একটি বিশাল আকৃতির শিবলিঙ্গর আকারে একটা কিছু আছে। তো যাব না নিশ্চয়ই, এখন গন্তব্য হচ্ছে বড়বাহু। শ্রী লোকেশ্বর মহাদেব
তো বিশাল আকৃতির একটি শিবলিঙ্গ সদৃশ একটি বাড়ি তৈরি করা, তার ভিতরেই লোকেশ্বর মহাদেব। যাই হোক, স্থান এখন যাওয়ার মতো, কারণ রোদ্দুর আজকে প্রখর, মনে হয় যেন মেঘের ভিতর থেকে যেন গুমড়ে বেরোচ্ছে, আর এক বিন্দু হাওয়া নেই আজকে। শরীরের থেকে ঘাম বেরোচ্ছে দর করে। তো বড়বাহ পৌঁছে আজকের দুপুরের মতো বিশ্রাম নেব। নর্মদে হার। নর্মদে হার খেড়াঘাটের থেকে 3 কিলোমিটার আগে। এখানে নর্মদা মায়ের উপরে সেতু নির্মাণের কাজ চলছে, বিরাট কর্মযজ্ঞ। সেতুটি নদীর মাঝামাঝি অবধি পৌঁছে গেছে, তারপরে নির্মাণের পরে বাদবাকি আরও ডেকোরেশনের কাজ চলবে। আর সেতুর নিচ দিয়ে এখান দিয়ে এই পাকা রাস্তা সোজা গিয়েছে ফেরিঘাট। এই বিশাল সেতু। নর্মদে হার এই সচ্চিদানন্দ সদ্গুরু শ্রীরাম মহারাজ সংস্থান, অতি সুন্দর তাদের মন্দির দেখছি একটি। সব এত সুন্দরভাবে নকশা করা, দেখার মতো। রাস্তার ধারে কালো পাথরের এবং কালো রং করা, ভারী সুন্দর। তো বড়বাহ হলো মন্দির নগরী এবং হচ্ছে দেবস্থান। তো এখানে যে কত অসংখ্য মন্দির দেখছি, যার কোনো অন্ত নেই, দেখে শেষ করা মুশকিল। আর বিভিন্ন পুণ্যাত্মাদের সব স্মৃতি বিজড়িত সব স্থান। তো দেখতে হলে বড়বাহ এখানে থেকে তারপর দর্শন করতে হবে। তো এখানে জিজ্ঞাসা করে নিই কোথায় থাকা যাবে, পরিক্রমাকারীরা কোথায় থাকে। এ হলো অতি প্রাচীন 550 বছর পুরানো মণিনাগেশ্বর মহাদেব মন্দির। এই যে স্থানটি হলো বড়বাহ জেলাতে, বড়বাহ শহরের প্রাণকেন্দ্রে এই অতি প্রাচীন এই মন্দিরটি অবস্থিত। আর পাশেই আছে 300 বছর প্রাচীন শ্রী অষ্টভুজা গোপাল মন্দির। তো গোপাল মন্দিরে যাওয়ার এখানে একটি দরজাও আছে, উপর থেকেও যাওয়া যায়। তো উপর থেকেই যাব। তো এই অতি প্রাচীন মন্দিরটি ভারী সুন্দর অবস্থানে, আর উপরে শিব ঠাকুরের একটি মূর্তি বসানো আছে।
আর এই সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নেমে শিব ঠাকুরকে দর্শন করতে হয়। ও মাই नर्मदे हार, हाँ गुड, हाँ हाँ तो पाए चल के चलो, धीरे धीरे चलो। वो बोल रही है कि मैं खुद से जाऊंगी। हाँ हाँ ठीक है, ऐसे ही जाना चाहिए। धीरे। हाँ नर्मदे हार। অতি প্রাচীন এই শহর বড়বাহ, আর এই নিচে শিব ঠাকুরের স্থানে যাওয়ার রাস্তা খুব সুন্দরভাবে, আর জায়গাটা তো এমনিতে গরম, তো এই ফোয়ারার জন্যে খানিকটা ঠান্ডা থাকছে। আর চারিদিকে মন্দির নগরী, এই মন্দির নগরীতে চারিদিকে অসংখ্য সুন্দর সব মন্দিরে ভর্তি। এখন যাই অতি প্রাচীন শ্রী অষ্টভুজা গোপাল মন্দির দর্শন করি, আর এই নাগেশ্বর মহাদেব মন্দির উপর থেকেও এর দৃশ্য মন্দিরটির খুব সুন্দর। বড় বড় মাছ আছে, মাছগুলো জলের মধ্যে খেলছে, খুব সুন্দর দেখাচ্ছে। वीडियो में तो बने तू ना, तो वो गाली इसकी आएगी क्योंकि बाहर अंदर महावीर कॉलोनी में आता है, महावीर তো এ হলো অতি প্রাচীন 300 বছরের পুরানো অষ্টভুজা গোপাল মূর্তি। আর হোলির আগে এখানে হোলিকা দহনের জন্য প্রতিমা সাজানো হয়েছে, তো বেশ সুন্দর লাগছে, বেশ ঘুঁটের মালা দিয়ে সাজানো হয়েছে। তো হোলি এসে গেছে, তো তার আগে এই হোলিকা দহনের মূর্তি। এখানে সব ভক্তজন সব সমবেত হয়েছেন বিকালবেলা গোপাল মন্দিরের এখানে। তো গোপাল ঠাকুরের হোলি খেলার দিন এগিয়ে আসছে, আর হয়তো একটি দিন তারপরেই হোলির মুহূর্ত শুরু হয়ে যাবে। তো মন্দির নগরে, আর এখানে আছে একটি গায়ত্রী মাতা মন্দির। অতি চমৎকার স্থান এটি। পুকুরটিতে অসংখ্য মাছ, পাখি সব খেলছে, বড় বড় মাছ আছে, খুব সুন্দর দেখাচ্ছে। নাগেশ্বর মহাদেব মন্দির আর অষ্টভুজা গোপাল মন্দির। তো বড়বাহ জায়গাটি সত্যি মন্দির নগরী। হাজি হ্যাঁ হ্যাঁ আর এখানে প্রাচীন একটি রাজরাজেশ্বর মন্দির আছে, রাজা রানী মন্দির। এটি একটি ব্যক্তিগত সম্পত্তি, কিন্তু মন্দির অনেক প্রাচীন। আর এই দরজাটি দিয়ে ভিতরে পরিক্রমাকারীদের থাকার স্থান। দরজাটি এরকম বন্ধ রাখতে হয়, আর কালকে সকালে এই দরজা দিয়েই যেতে হবে। খাওয়ার স্থান, স্নানের স্থান সব আলাদা আলাদা জায়গায়, একটু অপরিচ্ছন্ন। সামনেটি একটি গোশালা আছে, আর এটি একটি স্কুল গৃহ। स्कूल गृह हम हैं, हम हर जगह में हैं।
घूमते रहता हूँ। हाँ, यही लगा लो ठिकाना कोई पंखा देख के। तो तुम्हारा कहाँ है? हमारा इसका पर्दा का पीछे है। तो चलो फिर हम भी वहीं चलते हैं, यहाँ क्या करें? आ जाओ, आ जाओ। तो यही हलो, थका जाएगा। ओम वंदे देव उमापतिं सुरगुरुं वंदे जगत कारणं वंदे पन्नगभूषणं मृगधरं वंदे पशूनां पतिं वंदे सूर्यशशाङ्कवह्निनयनं वंदे मुकुन्द प्रियं वंदे भक्तजनश्रयाञ्च वरदं वंदे शिवं